আশ্রমের চারতলা বিল্ডিং একটি, যার একতলায় ওই যাগ যজ্ঞ ওইসব হয়, দোতলার বিল্ডিংয়ে রয়েছে ওই মন্দিরগুলো, তিনতলায় কিছু ওদের কি পাঠ ছাট কি হয় আমি জানি না, চারতলার ওপরে একটা চিলেকোঠা ঘর আছে যেখানে গুরুদেব দীক্ষা দেন এবং একজন শিষ্যকে স্পেসিফিক্যালি মেয়েদেরকে ওপরে ডেকে নিয়ে গিয়ে দীক্ষা দেন। এবং ওই আশ্রমে দীক্ষা না নিলে ঢোকার কোনো নিয়ম নেই, একদম আলাদা ঘরে নিয়ে, ছেলেদের আলাদা জায়গায় দীক্ষা হয়, মেয়েদের আলাদা জায়গায় দীক্ষা হয়। আপনারা তো শুনলেন সায়ন্তীর মুখে সায়ন্তীর অভিজ্ঞতা। সায়ন্তীর কথা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, আমরা হরিয়ানার যে রাম রহিমের কথা জানি, যে রাম রহিম এখন জেলবন্দি রয়েছে, যে রাম রহিমের ইতিহাসটা খুব বিরাট ইতিহাস। তিনি যখন গুরুদেব ছিলেন তার কাছে সব বড় বড় তাবর লোক আসতেন, মানে তাকে ধরা ছোঁয়ার তিনি বাইরে ছিলেন আইন আদালতের। কিন্তু যখন তদন্ত করা গেল এবং তদন্ত যখন হলো, তখন দেখা গেল যে এই গুরুদেব রাম রহিমের আশ্রমের মধ্যে তিনি এইভাবে ভক্ত শিষ্যদের ফাঁদে ফেলে নিয়ে আসতেন, নিয়ে এসে তারপরে যে পুরুষ ভক্ত থাকতো তাদেরকে নানান রকম ওষুধপত্র খাইয়ে তাদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হতো এবং তারপর তাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করে তারপর তাদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে দেওয়া হতো। এই খবর ছাপিয়েছিলেন পুরা সাচ নামে আমাদের মতনই একটি পাক্ষিক পত্রিকার সাংবাদিক ছত্রপতি রামচন্দ্রন। এবং আপনারা জানেন যে সেই খবর ছাপানোর জন্য তাকে খুন করা হয়েছিল এবং খুনের পরে ছত্রপতি রামচন্দ্রন যে প্রণম্য সাংবাদিক ছিলেন, তার ছেলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেন এবং সুপ্রিম কোর্ট সুমোটো এই আশ্রমের ভেতরে সিবিআই দিয়ে তদন্ত করায় এবং তদন্ত করে দেখা যায় যে ওই পুরাসাজ পত্রিকায় যা যা প্রকাশ হয়েছিল তার সব সত্যি কথা এবং তারপর তার বিচার হয় এবং বিচারের শেষে কিন্তু ওই রাম রহিম যাবজ্জীবন জেল কাটছে। আমরাও চাই যে সায়ন্তী ওই এলাকার মানুষ হিসাবে যে আওয়াজ তুলেছে, এই আওয়াজ অনুযায়ী খুঁজে দেখা হোক কেন পুলিশের নাম ভাঙিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে, কেন এই আশ্রমে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, কেন ওই আশ্রমে বড় গেট বানিয়ে আটকে রাখা হয়েছে। এখানে পুলিশ সিবিআই ইডি তদন্ত করে দেখুক যে এর ভেতরেও রাম রহিমের মতন এই ধরনের মহিলাদের মধুচক্র বা মহিলাদের হত্যা করা হয় কি না। তাছাড়াও দেখা হোক যে এই গুরু বাবা ঠাকুর বাবা তার আসল নাম কি, তিনি কোথা থেকে এত বিপুল টাকা বিপুল সম্পত্তি এত টাকা কোথা থেকে পেলেন। কাশী, কালিম্পং, হরিদ্বার, পুরী, আমাদের এই ইছাপুর কমলপুরে যেখানে, সেখানে ওই মন্দির বাদ দিয়েও পাশে প্রচুর ধানের জমি তিনি ক্রয় করেছেন বলে আমাদের অন্তর্তদন্ত উঠে এসছে। আমরা পুলিশ প্রশাসন, এখানকার পুলিশ কমিশনার, রাজ্যের পুলিশ ডিজি, তার কাছে আমরা আবেদন রাখতে চাই যে আমরা যে খবরটা তুলে ধরছি এটার যদি এখনই পুলিশি পদক্ষেপ না নেওয়া হয়, হয়তো রাম রহিমের হাতে যেভাবে খুন হতে হয়েছিল পুরা সাচ পত্রিকা পাক্ষিক পত্রিকার সম্পাদক ছত্রপতি রামচন্দ্রনকে, হয়তো আমাদেরকেও সেদিন খুন হয়ে যেতে হবে। তারপরে হয়তো তদন্ত করে দেখা যাবে এও রাম রহিমের মতনই এ ধরনের অনৈতিক কাজ করে। তাই এর সতর্ক হওয়ার জন্য এই প্রশাসন সুস্থভাবে এর ভেতরে তদন্ত করুক, যাতে এরা এই ধরনের কাউকে না ঠকাতে পারে এবং কি তাদের ব্যবসা এটা প্রকাশ্যে নিয়ে এসে মানুষকে বাঁচানো হোক। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো, আপনাদের মনে আছে তো ইছাপুর অভয় ধাম, যে ইছাপুর অভয় ধামের ধারাবাহিকভাবে খবর করার পরে আমাদের ওপর অনেক চাপ, মামলা হামলা, অনেক কিছু হুমকি দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের অনেক রাজ্য থেকে আইনি চিঠিও পাঠানো হয়েছিল খবর বন্ধ করার জন্য। তা আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে একজন মানুষ যিনি তার প্রথম জীবনে বাবার পুলিশের চাকরি পেয়েছেন, তার নাম ছিল অমিত সেনগুপ্ত। পরবর্তী সময় পুলিশের চাকরি যে কোনো কারণে তার চলে যায়, তদন্ত করলে দেখা যাবে দুর্নীতির দায়ে গেছে। সেই চাকরি চলে যাওয়ার পরে তিনি হয়ে যান শ্রী ভার্গব জ্যোতিষ। সেটা কিছুদিন চালানোর পরে তারপর সেটার গণেশ উল্টে উনি হয়ে যান ঠাকুর বাবা বা গুরু বাবা ইছাপুর অভয়ধাম। কিছু কিছু ঘটনা আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছিল
যে বিভিন্ন বিনোদন চ্যানেলে বিভিন্ন সিনেমা আর্টিস্টদের দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে পড়াশোনা না করে ওনার কাছে ওনার ধ্যান যজ্ঞ করলে সে শতকরা 90% মার্কস পায়, এরকম সব লোককে ঢপবাজির খেলা চলছিল। আমরা ধারাবাহিক খবর পড়ার পরে আপনারা দেখেছেন যে সেগুলো অনেক 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 কমে গেছে। আমরা আজকে যে খবরটা আপনাদের কাছে তুলতে চাই যে সেই সময় এই ঠাকুর বাবা বা গুরু বাবা যিনি ইছাপুর অভয়ধাম ছেড়ে পালিয়ে চলে গেছিলেন কোথায়, বেনারস, আরও ওনার কয়েকটা আশ্রম খুলেছেন, চলে গেছিলেন। উনি চলে যাওয়ার পরে ওনার যারা এখানে ব্যবসাটা চালান, সেই ব্যবসা যারা এখানে চালান, মানুষ ঠকিয়ে যারা টাকা তোলেন, আমরা ডাইরেক্ট বলছি, সেই ব্যক্তিদের একজন আমাদের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বাসুদেবপুর থানায় কেস করেন। আর একজনকে দিয়ে কেস করানো হয় ওই এলাকার একজন মহিলা সায়ন্তী পাল। তিনি দেখবেন যে আমাদের তিতুমির নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখবেন, যেটাতে ইতিমধ্যে 7,80,000 মানুষ এই দৃশ্যাবলী অবলোকন করেছেন। সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য ওই ঠাকুর বাবা গুরু বাবার অঙ্গুলি হেলনে তার যে মাফিয়া রাজ এখানে যারা কায়েম করে রেখেছেন ইছাপুর অভয়ধামে, এই মেয়েটিও ইছাপুরেই থাকেন, তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়ে তাকে, তার বাচ্চাকে অপহরণ করা হবে বা বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে তারপর তাকে দিয়ে বাসুদেবপুর থানায় একটা কেস করানো হয়। কি কেস করানো হয়? যে আমরা তাকে জোর করে তাকে ভিডিও করিয়েছি, তাকে দিয়ে। কে করিয়েছে? সুরেন্দ্র কুমার সিং আর তিতুমির নিউজ বাংলার উপস্থাপক আমি ধৃতরাষ্ট্র দত্ত। মামলা হয়। যে মামলা বাসুদেবপুর পিএস কেস নাম্বার আমরা সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, এফআইআর নম্বর 155/2024, ডেটেড 7/7/2024। ভাবতে পারছেন কতটা চ্যালেঞ্জিং? একজন মহিলা এসে স্বইচ্ছায় আমাদের দপ্তরে এসে বাইট দিলেন, তারপর তিনি ওই ঠাকুর বাবার মাফিয়া দলের কাছে হুমকির কাছে মাথা নত করে তিনি তার বয়ান চেঞ্জ করে বললেন যে আমি এই বক্তব্য রাখিনি, আমাকে জোর করে ভয় দেখিয়ে রাখানো হয়েছে। কিন্তু আপনারা তো জানেন আমরা আদর্শ তিতুমির পত্রিকা, আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো খবর করি না। আমরা আমাদের হাতে যে তথ্য ছিল তাতে সায়ন্তী পালই যে আমাদেরকে প্রথম ফোন করেছিলেন এবং ওই আশ্রম সম্পর্কে তিনি ফেসবুকেও কমেন্ট করেছিলেন, আশ্রম সম্পর্কে কি হয় আশ্রমে তা তিনি অবহিত করেছিলেন। আচ্ছা, সেই সময় তিনি কি বলেছিলেন একবার একটু শুনে নিন আপনারা, তারপর আমরা আবার বলছি কি হয়েছে, এই মামলায় শেষ পর্যন্ত কি হলো। এলাকার মানুষ তিতিবিরক্ত। আমরা আজকে পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন ওই একেবারে মন্দিরের জন্মলগ্ন থেকে যিনি মন্দিরের ইতিবৃত্ত সব জানেন, একেবারে মন্দিরের পাশেই, যার একেবারে দেয়ালের পাশেই বাড়ি, একজন প্রতিবাদী নারী সায়ন্তী পাল। আপনারা দেখেছেন এর আগে যে আমাদের খবরে কমেন্ট করেছিল বলে তাকে কিন্তু নানান রকমভাবে হুমকি দেওয়া হয়েছে। শুধু হুমকি নয়, তার বিরুদ্ধে মিথ্যা, তাকে মেলাইন করার জন্য, তার চরিত্র হনন করার জন্য এই ভণ্ডগুরুর নির্দেশে সমীরণ ঘোষ, তার স্ত্রী সৌমি ঘোষ, অর্চনা বেরা, গার্গী ঘোষ, অঞ্জন, এই সমস্ত এই 4-5 জন লোকের ষড়যন্ত্রে তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। আজকে সরাসরি আমরা এসে গেছি, তার মুখ থেকে আপনারা জেনে নেবেন। এবং আমাদের এই খবরের পরিবেশনের একটাই উদ্দেশ্য, মানুষকে সচেতন এবং সতর্ক করা, যাতে এই ভণ্ডগুরুর ফাঁদে পড়ে মানুষ না ঠকে। আমরা মনে করি যে এটা মানুষকে বলার জন্য আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমরা সরাসরি আমাদের ক্যামেরা নিয়ে আসবো, সায়ন্তী আমাদের সঙ্গে রয়েছেন, তার মুখ থেকে আপনারা জেনে নিন যে এই আশ্রমে কি হয়, কিভাবে মানুষ ঠকানো হয় এবং তার উপরে কি অনৈতিক কাজ হয়েছে, সরাসরি তার মুখ থেকে শুনবো। আমি 2005 থেকে ঘটনাটা বলতে শুরু করছি, যখন থেকে মন্দিরে ভিত কাটা শুরু হয়।
আমার বাড়িতে বেড়াল ছিল, আমার বেড়ালটা মারা যাওয়ায় ওইখানে মাটিতে পুঁতে দিয়ে আসা হয়, এবং ওই যেখানটায় পুঁতে দিয়ে আসা ওখান থেকে তার 1 মাস পর থেকে শুরু হয় ভিত কাটা। 2005-এর কথা বলছি। ওখানে ভিত কাটা থেকে শুরু করে সম্পূর্ণ মন্দির হওয়া পর্যন্ত সম্পূর্ণটা আমরা দেখেছি, আমরা ছোট থেকে দেখেছি। আমি তখন প্রাইমারি সেকশনে থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে উঠবো, 5-এ উঠবো, সেই সময় কথা বলছি। সেই সময় যিনি কেয়ারটেকার ছিলেন ভদ্রলোক খুব ভালো ছিলেন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে বেশ মিলমিশ ছিল, উনি সবার সাথে কথা বলতেন। এবং মন্দিরে যেরকম যত পুজো আচ্ছা, আগে তো ওপরে শুধু 3টে যে মন্দির আছে, শিব মন্দিরটা রয়েছে, একটা রাম লক্ষ্মণ সীতার মন্দির রয়েছে, একটা সম্ভবত হনুমানজির বজরংবলীর মন্দির রয়েছে, এই 3টেই ছিল, আর কিচ্ছু ছিল না। আর মহালয়া, রথযাত্রা, পূর্ণিমা, এই সময়গুলোতে যাগযজ্ঞ হতো, দুর্গাপুজো হতো, বিসর্জনে পাড়ার লোকজনকে দেখতে দেওয়া হতো, পুজোর প্রত্যেক দিন ঢুকতেও দেওয়া হতো, অঞ্জলি দিতে যাওয়া হতো, পাড়ার লোক ওখানে অঞ্জলিও দিয়েছে, ইভেন আমিও দিয়েছি। তখন ঢুকতে দিত, নিচের চাতালের ওপর খেতে খাওয়া দাওয়া পরিবেশন করতে দিত, প্রসাদ নিতে দিত, বাড়ি বাড়ি প্রসাদ দিয়েও যেত এরা এসে। এবং যে ভদ্রলোক আগে কেয়ারটেকার ছিলেন, বয়স্ক ভদ্রলোক, এই সমীর রঞ্জন সামথিং এনার নাম, এনার আগে যে ভদ্রলোক বয়স্ক 60-62 বছরের বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি আসতেন বাড়ি বাড়ি এসে প্রসাদ দিয়ে যেতেন, পাড়ার প্রত্যেকের সঙ্গে খুব সদ্ভাব ছিল। ভদ্রলোক হঠাৎ করে বেশ কয়েক বছর উধাও, নেই মানে নেই, উনি কোথাও নেই, এবং ওনার সাথে কোনো যোগাযোগও নেই। তারপরে হঠাৎ করে এক সময় থেকে পাড়ার লোককে ঢুকতে দেওয়া বন্ধ হয়ে গেল, তখনও দীক্ষার ব্যাপারটা প্রচলন হয়নি। এরপর শুরু হলো দীক্ষার পর শুরু হলো মাইকিং, চোং মাইক, যেগুলোতে অ্যানাউন্সমেন্ট দূর থেকে শোনা যায়, ভোটের প্রচার হয় বা সভা হচ্ছে, সেরকম যে মাইকগুলো আছে সেই মাইকগুলোতে প্রচার হচ্ছে, 2,500 টাকার দীক্ষার লাইন একদিকে সরে যান, 3,000 টাকার দীক্ষার লাইন একদিকে সরে যান। এরকম দীক্ষা কোথায় হয় আমার জানা নেই, যে পয়সার বিনিময় এবং অ্যানাউন্সমেন্ট করে করে দীক্ষা, যে আপনি এদিকে সরে যান, ওদিকে সরে যান, এরকম দীক্ষা কোনো জায়গায় হয় দেখিনি। হ্যাঁ, পুরোপুরি, কারণ টাকার মাইকে শোনা যায় যে 2,500 টাকা যারা দীক্ষা নিয়েছেন তারা ডান দিকে সরে যান, 10,000 টাকা যারা দীক্ষা নিয়েছেন তারা ওপরের সেকশানে, ওপরে দোতলায় চলে যান। এরকমভাবে কোথায় দীক্ষা হয়? আমি আদর্শ তিতুমিরের খবরের জেরে আমি ওখানে কমেন্ট করি যে এই ধরনের আশ্রমগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত, এবং আমি এই পাড়ায় থেকেছি, বড় হয়েছি, এত বছর ধরে একে দেখছি, কোনো একটা পাড়ার লোককে ঢুকতে দেওয়া হয় না। পরের দিন থেকে আমার কোনো আইডিয়াই ছিল না যে এর জন্য কোনো হুমকি আসতে পারে। পরের দিন থেকে শুরু হলো নানা রকম টর্চার, ফোনে SMS, প্রশান্ত নয়, ভদ্রলোকের নাম শঙ্কর চক্রবর্তী ভদ্রলোকের নাম, অ্যাকচুয়ালি শঙ্কর চক্রবর্তী নয়, শঙ্কর ভট্টাচার্য নাম, উনি শঙ্কর চক্রবর্তী নাম নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করে প্রচুর জ্ঞান দেন, নানাবিধ জ্ঞান, এরকম করো না, এই গুরুর পথে এসো, এই করো। ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের গুরুদেব এমন কী মন্ত্র দেন যে আমি গুরু দীক্ষা নেব? তাতে উনি গালিগালাজ করতে শুরু করেন আমাকে। এরপর আমি নাম্বারটা যথারীতি ব্লক করে দিই, কারণ আমার কাজ রয়েছে নানা রকম, আমার কাছে ফোন, হোয়াটসঅ্যাপে নানা রকম কোয়ারিজ লোকের আসতে থাকে, তো আমি সেই অনুযায়ী লোককে আর কোনো রকম আমি নিজেকে বিব্রত করতে চাইনি। এরপরে প্রথম একটা ফোন আসে অভয়দাম থেকে, আমাকে বলা হয় আপনি সায়ন্তী পাল বলছেন, আমি বলছি রাখুন ফোন, আমি আপনার সাথে কথা বলতে চাই না বলে ফোন রেখে দিয়ে নাম্বার ব্লক করে দিই। এরপর একজন নানা রকম নাম্বার থেকে ফোন করে, ধর্ম নামে, হ্যাঁ পুরোপুরি। এরপর চির নামে একটি ছেলে আমাকে ফোন করে, যাকে ফোন নাম্বার দেয় বাপি সরকার নামে একটি ছেলে, ওই পাড়াতেই থাকে। উনি আমার পূর্ব পরিচিত, এবং ওর কাছ থেকে আমার নাম্বার পায়, কনফারেন্স কল করে এবং বলে দেয় যে ওকে যেন আমাকে যেন ওর ফোন নাম্বার কোনোভাবে দেওয়া না হয়। আমাকে ও বলে যে আমি ঠিক আছে, আমি কমেন্ট ডিলিট করে দিচ্ছি, তারপর যেন কোনো হুমকি না আসে। কিন্তু তারপরেও হুমকি এসছে, এবং ও আমাকে বলে তোমাকে যদি এরপরে কেউ হুমকি দেয় তাহলে তুমি আমাকে ফোন করে বা SMS করে জানাবে। কিন্তু ফোন বা SMS করতে গেলে তো নাম্বার দরকার, ও নাম্বার দিতে নারাজ, এবং তারপরেও আমাকে নানা রকম ফোন থেকে হুমকি দেয়, থানায় নিয়ে যাব, এই করব, আমার নামে চার্জশিট আসবে, নানা রকম আমাকে হুমকি দেয়। এখন শুরু হয়েছে জালিয়াতি কথা বলা, যে আমি কাউকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছি। আমি কাউকে চাকরি দেওয়ার নাম করে কোনো টাকা দিইনি, কারণ আমার নিজস্ব একটি ব্যবসা আছে। আমার হাজব্যান্ড কর্পোরেট অফিসে জব করেন, আমার শ্বশুরমশাই রিটায়ার্ড ফুড ডিপার্টমেন্টের অফিসার ছিলেন। আমার কোনো প্রয়োজন নেই কোনো মানুষকে চাকরি দেওয়ার, আমি সেলফ সাফিসিয়েন্ট, আমি নিজের কাজ নিজে করি, নিজের পরিচয় নিজে তৈরি করছি। আমি কোনো মানুষকে কোনো রকম একদম আমাকে সম্পূর্ণ হরণ করার জন্য, হ্যাঁ আমি প্রতিবাদ করেছি, সেই কারণে আমাকে আমার নাম করে এই ধরনের মিথ্যাচার চালানো হচ্ছে। আমি ধৃতরাষ্ট্রদাকেও কোনো রকম টাকা পয়সা দিইনি, কাউকে ওনার অফিসে নিয়ে আসিনি, আমি ওনার অফিস চিনিও না।
আমার সাথে ওনার সাথে শুধুমাত্র ফোনেই কথা হয়েছে। আজকে দাদার সঙ্গে আমার দেখা হয়েছে, দাদা এসছেন আমার সঙ্গে দেখা করতে, এবং এগুলো দাদাকে আমি জানাতে চেয়েছি, আমি রাজি হয়েছি, তাই দাদা এসছেন। কারণ আমার মনে হয়েছে আমার যেখানে চরিত্র হনন করা হচ্ছে আমারও সবাইকে সত্যিটা বলা উচিত। চিরনামে ছেলেটি আমাকে ফোন করে বলে যে তুমি যদি ছেলে হতে আমি তোমাকে দেখে নিতাম, তুমি রাস্তায় বেরোতে পারবে না, পাড়া প্রতিবেশীর কাছে খবর নিয়ে নিও। আমি ওকে পরিষ্কার জিজ্ঞেস করি, যে গুরু বাবা আছে তার বাউন্সার, হ্যাঁ এরা সম্পূর্ণ বাউন্সার। আমি ছেলেটিকে জিজ্ঞেস করি তুমি নিশ্চয়ই আশ্রমের কেউ, তা না হলে তুমি কেন আমাকে এগুলো বলছো? ও আমাকে বলে যে না আমি আশ্রমের কোনো প্রতিনিধি নই। আমি যে তুমি আমার পাড়া প্রতিবেশী হলেই বা তোমার তো কোনো দায় নেই আমাকে এত কথা জানানোর, তুমি কেন আমাকে জানানোর জন্য ফোন করেছো? এগুলো তো রীতিমতন হুমকি। আমি ওনাকে বলি যে এরকম নামে একটি SMS আমার কাছে এসছে। ও আমাকে বলে ভদ্রলোক নাকি আমাদের ওখানকার SDPO। আমি জানি আমাদের ওখানকার SDPO নন, শঙ্খ চক্রবর্তী কখনোই নন, কারণ আমি খোঁজ নিয়েছিলাম এই নামে আমাদের SDPO কেউ নেই। এরপরেও হ্যাঁ এরপর SDPO নাম ACP আছে, SDPOর কোনো র্যাঙ্ক নেই। তো সেক্ষেত্রে আমাকে এবং আমার মতন আরও অনেককে এরকম নানা রকম থ্রেট দেওয়া, পুলিশ পরিচয় নানা রকম থ্রেট দেওয়া হতেই থাকে, হয়েই যাচ্ছে। এবং এদের টার্গেট হচ্ছে ওই আশ্রমটাকে বাঁচিয়ে রাখা। আশ্রমের চারতলা বিল্ডিং একটি, যার একতলায় ওই যাগ যজ্ঞ ওইসব হয়, দোতলার বিল্ডিংয়ে রয়েছে ওই মন্দিরগুলো, তিনতলায় কিছু ওদের কি পাট ছাট কি হয় আমি জানি না, চারতলার ওপরে একটা চিলেকোঠা ঘর আছে যেখানে গুরুদেব দীক্ষা দেন এবং একজন শিষ্যকে স্পেসিফিক্যালি মেয়েদেরকে ওপরে ডেকে নিয়ে গিয়ে দীক্ষা দেন। এবং ওই আশ্রমে দীক্ষা না নিলে ঢোকার কোনো নিয়ম নেই। যে ছেলেটি আমাকে ফোন করে থ্রেট দিয়েছে সেই ছেলেটিকে আমি বলি যে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, বেলুর মঠ বা ইস্কন মন্দিরে তো ঢুকতে ধর্ম বা দীক্ষার প্রয়োজন হয় না, যে কেউ ঢুকতে পারে। তোমাদের আশ্রমে এমন কি আছে যে আমাকে ঢুকতে গেলে এরকম করতে হবে? তো আমাকে তার বিরুদ্ধে অনেক, তোমাকে অত কথা জানাতে যাব না, তুমি জানানোর কেউ না, বাইরের লোকের মতন থাকো, আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে না, তোমাকে ছাড়বো না। যেটা তুমি বলছো সেটা হচ্ছে যে মেয়েদের উনি আলাদা করে দীক্ষা দেন, হ্যাঁ আলাদা ঘরে, একদম আলাদা ঘরে নিয়ে। ছেলেদের আলাদা জায়গায় দীক্ষা হয়, মেয়েদের আলাদা জায়গায় দীক্ষা হয়, আমি কোথাও দেখিনি। এবং সব থেকে বড় কথা, বড় বড় মাথা এখানে আসে, কোনো ছোটোখাটো ফ্যামিলি এখানে ঢোকেই না। কিছু গরিব লোকজনকে আমি দেখেছি যারা অলরেডি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, গলায় কণ্ঠীর মালা আছে। হিন্দু শাস্ত্র মতে একবার দীক্ষা হলে দ্বিতীয়বার দীক্ষা হয় না। এরা কি করে আবার দীক্ষা দিচ্ছে আমি জানি না। উনি যখন যজ্ঞ করেন তুমি নিশ্চয়ই দেখেছো, ভিডিও ছাড়েন যে পাশে একজন মহিলা বসে থাকেন, এবং আমরা দেখি হিন্দু ধর্মে যারা এই যজ্ঞ করে মাথায় একটা গামছা বা ঠাকুরের একটা রাখে, লাল কাপড় বা এই ধরনের রাখে, কিন্তু উনি যে যজ্ঞ করে সেই সময় হচ্ছে ওইসব মাথায়ও কিছু থাকে না, এবং একজন পাশে মহিলা কে রেখে তারপর উনি যজ্ঞ করছে। এতে মানুষের কি মঙ্গল হয়? এতে মানুষের কোনো মঙ্গল হয় না। তার কারণ হচ্ছে যজ্ঞের মধ্যে দামি দামি বড় বড় ফল, ঘিয়ের শিশি উল্টে যাচ্ছে, কিলো কিলো চাল উল্টে যাচ্ছে। আগে তো নতুন দেখছি না, আগে তো আমাদেরকে ঢুকতে দেওয়া হতো, আমরা দেখেছি। সব থেকে বড় কথা, কোন পুজোয় কি মন্ত্রে যজ্ঞ হয়, মোটামুটি বিয়ের মন্ত্র কি, বা সরস্বতী পুজোয় যজ্ঞ হচ্ছে, বা অন্য কোনো পুজো দুর্গা পুজোয় কী মন্ত্রে যজ্ঞ হচ্ছে, মোটামুটি হিন্দুরা সবাই জানে। ওনারা যে কী মন্ত্র পাঠ করেন, সে মন্ত্র যে কোন বইতে লেখা আছে এরকম কোনো মন্ত্র আমরা কেউ কোনো দিন শুনিনি। আমার বাড়ির ছাদ থেকে সম্পূর্ণ সোজাসুজিভাবে আশ্রমটা দেখা যায়। এবং আমি সবথেকে বড় কথা, আমি সবথেকে যে বিষয়ে ভীত সেটা হচ্ছে আমার বাবা বাড়িতে একা থাকেন এবং আমার বাড়িটা সারাদিন ফাঁকা থাকে। কোনো কারণে আমার বাড়িতে যদি কোনো রকম কিছু ক্ষতি হয় তার জন্য কিন্তু এরা সম্পূর্ণভাবে দায়ী থাকবে, সম্পূর্ণভাবে। আচ্ছা, এই যে গুরু বাবা বা গুরু ঠাকুর, ইনি কি এখানকার আদি বাসিন্দা? না, হঠাৎ করে উদয় হয়েছেন। এবং গুরুদেবকে তো আমরা চোখের সামনে বলতে গেলে সে কোন ছোটোবেলায় দেখেছি, মানে যখন যজ্ঞ করতে আসছেন তখন সবাইকে ঢুকতে দেওয়া হতো তখন দেখেছি। তাছাড়া টিভিতেই দেখেছি কোনো একেশ্বরবাদ কথা বলে কিছু একটা জি24 ঘন্টা চ্যানেলে বা কোনো একটা খবরের চ্যানেলে উনি বসতেন, ওই সকালবেলা 7টার দিকে করে ওই একেশ্বর কথা প্রচার হতো একসময়। এইটা প্রচার করে উনি বোধহয় লোক ফাঁদে দিয়েছেন। এবং সবথেকে বড় কথা, এত লোক আসে, এই লোকগুলো যে কোথা থেকে আসে, এবং এত কাঁড়ি লোক, মানে শয়ে লোক আসছে, বড় বড় গাড়ি আসছে, দামি দামি ফল আসছে, দামি দামি উপঢৌকন আসছে, এত লোক আসছে, তারা যে সত্যি দীক্ষা নিতেই আসছে তার কোনো গ্যারেন্টিও নেই, তার কোনো গ্যারেন্টি নেই। এখানে যে কোনো অনৈতিক কাজ হয় না, কারণ পাড়ার লোক কেউ ঢুকতে পারে না এখানে, যে কোনো অনৈতিক কাজ হয় না। হ্যাঁ, কোনো অনৈতিক কাজ হয়, আগমন হচ্ছে। আমরা এবং পাড়ার অনেকেরই সন্দেহ যে এখানে একটা মধুচক্র চালিত হয়।
সম্ভবত একটি মধুচক্র চালিত হয়। কারণ ঠাকুরের নাম, যেখানে ঠাকুরের নাম গান হয়, একই জায়গায় আমার বাড়ির থেকে কিছু হাত ডিস্টেন্সে একটি নতুন গোপাল মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এটি সামনে খোলা মাঠের সামনে। রোজ দিন সন্ধ্যাবেলা সকালবেলা আরতি হচ্ছে, পুজো হচ্ছে, সারা পাড়ার লোক ওখানে যাচ্ছে, পুজো আচ্ছা যাই হচ্ছে, দীক্ষা নিচ্ছে। কাউকে বারণ করা হচ্ছে না যে আপনি ঢুকবেন না, আপনি আসবেন না। তাহলে এই আশ্রমে এমন কি হয় যে কারণে ওদের কাউকে ঢুকতে দেয় না? সাধারণ মানুষকে ঢুকতে দেয় না, কাউকে ঢুকতে দেয় না। তার মানে এরা নিশ্চয়ই কিছু গোপনীয় কাজ করে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো গোপন কাজকর্ম হয়। তা না হলে দরজার বাইরে আগে টিকিট কাটুন তারপরে ঢুকতে দেবো, এরকম এটা কোনো মিউজিয়াম নয় যে দরজার বাইরে আগে টিকিট কাটুন তারপরে ঢুকতে পারবেন। এটা তো মন্দির, এখানে তো যে কেউ মন্দিরে আসতেই পারে। মন্দিরে আসা নিয়ে তো কারো কোনো প্রতিবাদ থাকতে পারে না। আমরা পাড়ার লোক, আমরা চাই যে হ্যাঁ মন্দিরে পুজো আচ্চা হচ্ছে, বাড়ির সামনে হচ্ছে, দেখবো, গিয়ে ঢুকবো, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। রাম রহিম মতন এরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা হয়তো রাম রহিমের মতনই চলছে। আমি একান্তভাবে প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন তারা কঠোর হস্তে এটাকে দমন করেন এবং মন্দিরের ভেতরে কি হয় সেটা যেন ওরা খোঁজ খবর করেন, যে এই মন্দিরের ভেতরে কি চক্র চলে। সবথেকে বড় আশ্চর্যকর বিষয়, গুরুদেবের আসল নাম আজ পর্যন্ত কেউ জানেন না। একজন গুরুর তো আসল নাম কেউ জানবেন, যেমন বামদেবের আসল নাম আমরা জানি বামদেব হিসেবে, রামকৃষ্ণের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়, কিন্তু আসল এই গুরুদেবের যে একটা আসল নাম থাকবে তার কেউ আসল নাম জানে না। গুরু বাবা বলে ডাকছে, গুরু বাবার তো কোনো একজন আসল নাম থাকে। প্রণবানন্দজির নাম প্রণবানন্দজি বলেই সবাই জানেন, যিনি রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠে সবাই যার নামে দীক্ষা নেন। আমার দিদা প্রণবানন্দজির দীক্ষিত ছিলেন, আমার বাবা মা বামদেবের দীক্ষিত ছিলেন। তাহলে এদের তো নাম আছে, এনার কোনো নাম নেই কেন? এবং আগে যিনি আসল সহধর্মিনী তাকে আজ অবধি কেউ দেখেননি। ওনার যখন ছেলে সন্তান আছেন তার মানে ওনার নিশ্চয়ই স্ত্রী বর্তমান, বা উনি যদি বেঁচে না থাকেন কোনোদিনও তো ছিলেন, তাহলে তাকেও তো কোনোদিনও আমরা দেখিনি। যে মহিলা আসেন তিনি গুরুমা কখনোই নন, কখনোই তিনি গুরুমা নন। এবং তিনি নতুন এবং নতুন উনি যে লাস্ট যতবার গুরুদেব এসছেন ততদিন ওই ভদ্র মহিলাই ওনার সঙ্গে আসতেন, যাওয়া আসা করতেন। এবং যথেষ্ট আমার থেকেও হয়তো উনি কম বয়সী, খুব বেশি বয়স নয় ভদ্রমহিলার, মানে গুরুদেবের হাঁটুর বয়সী। একদম গুরুদেবের হাঁটুর বয়সে এক ভদ্রমহিলাকে নিয়ে যজ্ঞ করতে বসেন। গুরুদেব উনি যে কে কেউ বলতে পারবেন না। প্রচুর মানুষ আসেন, প্রতারিত হন, ফিরে যান, তারপরে নানা রকম লোকের কাছে বলেন আমরা প্রতারিত হচ্ছি, কিন্তু প্রতারিত হওয়ার জন্যই তারা পা বাড়িয়েই ওনার কাছে যান। এখন এই মানুষকে অনেক মানুষ ঠকছেন, আমাদের কাছে অভিযোগ আসছে, একের পর এক কমেন্ট আসছে যে আমাদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হয়েছে। এর জন্য ওরাও একটা মানে ফাঁদ তৈরি করে রেখেছে যে দীক্ষা বা যজ্ঞের জন্য টাকা নেওয়ার পর যখন কাজ হচ্ছে না, তখন মানুষ যখন ফোন করে যে আমাদের কাজ হচ্ছে না, আমাদের এই হচ্ছে না, তখন বলছে তোমরা মন্ত্রপাঠ ঠিক মতন করতে পারোনি। এটা একটা মানে অজুহাত দিয়ে মানুষকে মানে টাকাগুলো খেয়ে নিচ্ছে। তো এখন এই সমাজকে সচেতন এবং সতর্ক করার জন্য তুমি যেহেতু একটা তরুণী মেয়ে এবং তুমি এই আশ্রমের মানে একেবারে একদম গোড়া থেকে আমি দেখছি, হ্যাঁ দেখছি, আমি উত্থান থেকে দেখছো, তো তুমি এলাকাবাসী হিসেবে জনসাধারণের কাছে কি আপিল রাখছো? আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, কোনো গুরুদেব, কোনো ভগবান পাথরের মূর্তিতে আপনি বিশ্বাস করুন, আপনার মধ্যে আছে। হিন্দু মুসলিম যে কোনো কমিউনিটির মানুষই তাদের ঈশ্বরকে নিজেদের ঈশ্বরকে বিশ্বাস করেন, কিন্তু কোনো গুরুদেবের চক্করে পড়ে নিজের বিশ্বাসকে অবিশ্বাসের মতন জায়গায় নিয়ে যাবেন না। কোনো গুরুদেব কারোর কোনো ভালো করতে পারেন না। আপনার ভগবান দুটো হাত দিয়েছে, আজ বিপদে আছেন, রোজগার করবেন, অসুবিধা হবে, অর্থ কম উপার্জন হবে, বিপদ কেটে গেলে আবার উপার্জন ঠিক পথে আসবে। রোগ হলে চিকিৎসা আছে, ডাক্তার আছেন, প্রশাসনের দ্বারস্থ হবেন। কোনো অনৈতিক চক্রের মধ্যে পড়লে কিন্তু কোনো গুরুদেবের আসনে গিয়ে পাশে বসবেন না। কোনো গুরুদেব কারো ভালো করতে পারেন না, কোনো গুরুদেব কারো ভালো করতে পারেন না। পরমহংস এমনকি শ্রীরামকৃষ্ণ কাউকে বলেনি আয় আমার দাক্ষিণ্যে আয় বা আমার পাশে বস। রামকৃষ্ণ পরমহংসদেবের বই পড়বেন, গীতা পাঠ করবেন, কোথাও লেখা নেই যে গুরুর দীক্ষা হতেই হবে। মানুষকে সৎ পথে থাকাটাই গীতার সারমর্ম। মানুষকে নিজের সৎ পথে থাকতে হয়। চেষ্টা করবেন এই ধরনের গুরুদেবদের হাত থেকে নিজেদেরকে দূরে রাখতে। আমি সায়ন্তী পাল, ইছাপুর কমলপুরে থাকি। আমার বাড়ির থেকে নিমিত্ত মাত্র 2 হাতের ডিস্টেন্সের মধ্যে এই অভয়ধাম। আমি চাই অভয়ধাম সত্বর বন্ধ হয়ে যাক এবং মানুষ এই প্রতিকার মানে এই প্রতারণার হাত থেকে কিছু একটা প্রতিকার পাক। এবং তোমার বিরুদ্ধে যে মানে এই যে মানে নানান রকম
মেলাইন করছে তোমাকে, তুমি যেহেতু প্রতিবাদ নাই প্রতিবাদী করছো আর কি, প্রতিবাদ করছো এই অন্যায়ের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, সেজন্য ফেসবুকে ফেক ভিডিও তৈরি করা হয়েছে, এটার বিরুদ্ধে তুমি কি মানে আইনের? হ্যাঁ, আমি এই ভিডিওটা নিয়ে ইমিডিয়েটলি আমি এই ভিডিওটা নিয়ে এবং এই লোকগুলোর নাম সমেত আমি বাসুদেবপুর থানায় যোগাযোগ করব। এবং আমাকে যে বলা হয়েছিল শঙ্কর চক্রবর্তী নামে ভদ্রলোক এসডিপিও, এই কথাটিও আমি ওনাদেরকে থানায় জানাবো এবং জানিয়ে যে ছেলেটির মারফতে ছেলেটি আমাকে ফোন করেছিল তারও ফোন নাম্বার আমি থানায় জমা দেব। এই যে সায়ন্তী পাল নিজে এসেই তিনি কিন্তু সত্যি একেবারে অকপটে সাবলীলভাবে বলেছিলেন। তিনি এমনও বলেছিলেন যে তাদের চাপে তিনি অভিযোগ করতে বাধ্য হয়েছেন এবং ভিডিওটা ডিলিট করার জন্য আমাদের অনেক কান্নাকাটি করেছেন, অনেক চেষ্টা করেছেন, ইউটিউবে মানে কয়েকশো অভিযোগ আমাদের বিরুদ্ধে করিয়েছেন যাতে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। আমরা ইউটিউবকেও ধন্যবাদ জানাতে চাই যে একটা সত্যের পক্ষে তারা দাঁড়িয়ে ভিডিওটাকে তারা ডিলিট করেননি। কিন্তু ইউটিউবের এটা জানা দরকার যে আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু শুধুমাত্র ইউটিউবে খবর পরিবেশন করেন না, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে সমাজকে সচেতন করেন, সমাজকে সংস্কার করার চেষ্টা করে আদর্শ তিতুমির পত্রিকা। এবার পুলিশ আমাদেরকে জানালেন যে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি এবং সুরেন্দ্র সিং আমরা দুজনে আমাদের কাছে যে তথ্য প্রমাণ ছিল সেই পুলিশের যে তদন্তকারী অফিসার ছিলেন তার হাতে আমরা তুলে দিয়ে আসলাম। তুলে দিয়ে আসার পরে এবার পুলিশ ওই মহিলাকেও ডাকলেন, এই সায়ন্তী পালকে। আমরা জানি যে সায়ন্তী পালকে আমরা এখানে কোনো দোষারোপ করতে চাই না, আমরা চাইলে এই মুহূর্তে সায়ন্তী পালের বিরুদ্ধে একটা মানহানির মামলাও করতে পারি, কিন্তু আমরা সেটা করতে চাই না। কারণ অনেক সময় আমরা তো জানি যারা এই ধরনের ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকার খেলা চলে। আপনারা তো দেখেছেন রাম রহিম, আসারাম বাপু, এই যে বড় বড় যারা মাফিয়া রয়েছেন অনেকটা সেই ধাঁচের, কিন্তু এই যে ঠাকুর বাবা গুরু বাবা নিজের নাম কখনো বলেন না। সেই মামলাতে পুলিশ পুঙ্খানুপুঙ্খু তদন্ত করে বাসুদেবপুর থানা কিন্তু বারাকপুর আদালতে FRMF জমা দিয়েছে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্টস, মানে এই মহিলা যে মামলাটা করেছিলেন সেটা সঠিক নয় বলে কিন্তু তারা রিপোর্ট দিয়েছেন, যার নাম্বার হচ্ছে 20/2024, ডেটেড 21/1/2025। তো এটা আপনাদেরকে বললাম। আমরাও কিন্তু বসে থাকিনি, আমরা এই যে খবর করেছিলাম সেই তথ্য প্রমাণ নিয়ে আমরা ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত জায়গায় জানাই। প্রায় 15টা ডিপার্টমেন্টে আমরা চিঠি, আমাদের যিনি আইনি পরামর্শদাতা রয়েছেন, আইনি পরামর্শদাতার পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু একেবারে ধারাবাহিকভাবে যে ওনার নাম কি, উনি কোথায় থাকেন, কয় ছেলে মেয়ে, কীভাবে উনি রোজগার করেন, কিভাবে বিজ্ঞাপন দিয়ে টিভিতে মানুষকে ঠকান, সব কিন্তু আমরা তুলে ধরি, সমস্ত ঘটনা। এবং আপনারা দেখেছিলেন যে কয়েক দুজনকে দিয়ে আমাদের বাড়ির এই কী করিয়ে তারপরে সেইটা প্ল্যাটফর্মে আমার বাবা মার চা বিক্রি করছে সেই ছবিটা তুলিয়ে নানান রকম কটু কথা বলেছিল, রেল লাইনের পাশে আমাদের জন্মটন্ম, এসব শুনেছিলেন আপনারা। তো কোথায় গেল এখন? মামলা তো পুলিশ রিপোর্ট দিয়ে জানিয়ে দিলেন যে সায়ন্তী পাল যে অভিযোগ করেছিলেন সেটা ফলস। আরেকটা মামলা করেছেন সৌমি ঘোষ, সমীরণ ঘোষ, যিনি ওখানকার মূল পরিচালক, এখন যারা এই ব্যবসাটা চালান, সেই সৌমি ঘোষ আরেকটা মামলা করেছিলেন আমার এবং আমার স্ত্রীর নামে। পুলিশ সেই মামলা থেকে আমার স্ত্রীর নাম বাদ দিয়ে দিয়েছেন, আমার নামে পুলিশ সেখানে চার্জশিট দিয়েছেন। সেটা তো আদালতে মোকাবিলা হবে, আদালতে তথ্য প্রমাণ পেশ হবে। আমরা যে অভিযোগ করেছিলাম ভিজিল্যান্স, পশ্চিমবঙ্গ পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, তার পরিপ্রেক্ষিতে এই ঠাকুর বাবাকে 7 থেকে 8 বার চিঠি দিয়ে থানায় ডেকে পাঠানো হয়েছিল। একবারের জন্য দম হয়নি এই ঠাকুর বাবার, যিনি সাধু বাবা, হলুদ পোশাক পরে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেন,
যিনি ফোনে দীক্ষা দিয়ে লোকের থেকে টাকা তোলেন, সেই সাধু বাবার কিন্তু হিম্মত হয়নি একবার ওই থানার দরজায় যাওয়ার জন্য। আমাদের কাছে লোক পাঠিয়ে অনেক কাকুতি মিনতি করা হয়েছিল যে খবরগুলো ডিলিট করে দেওয়ার জন্য। তারা নিজেরাই, আপনারা জানেন, আমাদের 2টো চ্যানেল সংগঠিতভাবে হামলা করে 2টো চ্যানেল তুলে দিয়েছে। তারপরেও আমাদেরকে দমাতে পারেনি, কারণ আমরা তো সৎ পথে আছি, সত্যের জন্য আমাদের লড়াই, সত্যমেব জয়তে। আমরা সত্যের জন্য লড়াই করেছিলাম বলেই আমাদের 2টো চ্যানেল উড়িয়ে দেওয়ার পরেও, তারপরেও কিন্তু আমরা টিকে আছি। পত্রিকা তো আমাদের আছে, সোশ্যাল মিডিয়াতেও আমরা টিকে আছি। আমরা দেখাতে চাই আপনাদেরকে যে এই যে ঠগ জোচ্চোর এই যে রয়েছেন, নাম পরিবর্তন করা 2 নম্বরী লোক, যারা ধর্ম ব্যবসা, ধর্মের নামে একটা জামা চাপিয়ে, হিন্দি ভাষায় যাকে বলে ভগবা, ভগবা চাপিয়ে তারপর ধর্মের ব্যবসা করছেন, সেই ব্যবসায়ী এবার কি করলেন? এবার যখন দেখলেন যে আমরা তাদের বিরুদ্ধে এই মুহূর্তে, যেহেতু আইন আদালতে মামলা চলছে, আমরা একটু নীরব ছিলাম। আমরা যখন ভূতমুক্তি কেন্দ্র বা শিবধাম নিয়ে লড়াই করছি, তখন এই যে মাফিয়া বাবার যে দল আছে, সমীরণ পাল, সৌমি ঘোষ, এই যারা রয়েছেন ওখানে ঠাকুর বাবার দলবল, তারা গিয়ে ধর্নায় পড়লেন শিবধামে। শিবধাম বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি মানে আমরা নয়, আমরা বন্ধ করে দিয়েছি বললে সেটা ঠিক বলা হবে না, মানুষই বন্ধ করেছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী তিনি পুলিশকে বলেছেন, আমরা ছিলাম, খবর তুলে ধরেছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করেছি। এবার গিয়ে ওই শিবধামের সঙ্গে মিলে, শিবধামকে দিয়ে আমাদের সুরেন্দর সিং, আমি এবং আমাদের পত্রিকার নামে বিভিন্ন রকম মহিলাদের ব্যবহার করা হচ্ছে। কাদের ব্যবহার করা হচ্ছে? যে মহিলাদের আপনাদের আমরা দেখাবো, পরের খবরে আপনারা দেখবেন যে লিখে দেওয়া হয়েছে বয়ান, সেই বয়ান পড়ানো হচ্ছে। শুধু কি তাই? সন্ধ্যার হয়ে গেলেই, যারা রাতের অন্ধকারে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে মহিলাদের, যারা শরীর প্রদর্শন করেন বিভিন্ন কায়দায়, একেবারে সমস্ত নগ্ন শরীর দেহ দেখিয়ে তারপর কি করেন আপনারা তো জানেন। এখন ওই ফোনে একটা সেক্স বেরিয়েছে, ফোন সেক্স, সেই লোককে লাগানো হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা এটাও আপনাদেরকে দেখাবো যে পীরানন্দমের এক সঙ্গীত ধর্ষণের দায়ে ধরা পড়েছিল। পীরানন্দমও কি করেন, পাগল উন্মত্ত যাকে বলে, বন্ধ রয়েছে এখন ওই ধামে, যে টাকা পয়সা মানুষের কাছ থেকে কর্মবন্ধন, গৃহবন্ধন, যেগুলো দিয়ে দিয়ে লোকের থেকে লাখ লাখ টাকা তুলে মানুষের জীবন একদম নিশ্চিত ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। শুধু তাই, এরা দেখুন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে, মানে সংসারে সংসারে দ্বন্দ্ব লাগিয়ে উনি টাকা রোজগার করে উনি বিভিন্ন জায়গায় ইনোভা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন। কি কাজ করেন? সম্পত্তির তালিকা তো আপনাদের দেখিয়েছি। যাই হোক, আমরা পরের পর্বে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে ঠাকুর বাবা ইছাপুর অভয়ধামের লুকিয়ে লুকিয়ে খেলছেন। এবার আপনার খেলা শেষ হবে, আপনাকে আসতে হবে। আমরা বলেছিলাম তো যে আপনাকে আদালতের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো, দেখি আপনার কত শক্তি আছে। আপনাকে আদালতের কাঠগড়ায় এসে জবাব দিতে হবে। আর আমাদের কিন্তু হারানোর কিছু নেই ঠাকুর বাবা। আমাদের কিন্তু দেখুন কোনো এসি নেই, দেখছেন গরমে ঘাম ঝরছে, আপনার এসি চাই, আপনার দামি দামি ঘিয়ের বোতল চাই। আমাদের কিন্তু এগুলো দরকার হয় না। আজকের দেখুন আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তিতুমিরের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা হয়েছিল। আরেকটা আমরা ধন্যবাদ জানাতে চাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি গণেশ বিশ্বাস, IPS অফিসার, এবং বাসুদেবপুর থানাকে।
তারা এটা সঠিক তদন্ত করে বার করেছেন যে এই যে আমরা খবর দেখিয়েছিলাম সেটা সত্যি, আর এই সায়ন্তী পালকে দিয়ে যে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করানো হয়েছিল সেটা যে মিথ্যা, সেটা পুলিশ কিন্তু পরিষ্কার করেছেন। এই জায়গায় আমরা ধন্যবাদ জানাতে চাই। আজকের আপনারা দেখুন, আমরা পরে নিয়ে আসছি এই ঠাকুর বাবা এখন কোথায় লুকিয়ে আছেন, কি করছেন, তার গতিবিধি কী, এবং ইছাপুর অভয়ধামে কি হচ্ছে, কেন পুলিশের মুখোমুখি তিনি হচ্ছেন না, সব আপনাদেরকে আমরা জানাবো। অপেক্ষা করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত রয়েছে তিতুমির আপনাদের সেবায়।